দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের আইসিএসসি বোর্ডের যারা এবার বোর্ডস দিবে, মানে ক্লাস 10-এ পড়ছো, তাদের জন্য চিঠি থাকে। তোমরা সবাই জানো চিঠি থাকে। একটি থাকে বন্ধুদের কাছে চিঠি এবং একটি থাকে সম্পাদকের কাছে চিঠি, মানে একটি অফিসিয়াল এবং একটি আনঅফিসিয়াল চিঠি। দুটো চিঠি কিভাবে লিখতে হয়, কি ব্যাপার বৃত্তান্ত, নিয়ম কানুন, সব আমি এর আগের ভিডিওতে আপলোড করেছি। তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতেই পাবে চিঠি লেখার নিয়ম, চিঠির সব কিছু আমি ওখানে আলোচনা করেছি। বা কি ধরনের চিঠি আসতে পারে সেগুলো আলোচনা করেছি। 3টে পর্বে লিখতে হয়। উপরের অংশও শিখিয়ে দিয়েছি, নিচের অংশও শিখিয়ে দিয়েছি। শুধু মাঝের অংশটা তোমাদের নিজেকে লিখতে হয়। তো সেই মাঝের অংশটা যে নিজেকে লিখতে হয়, অনেকে বলে স্যার কি লিখবো এখানে। তো সেই কি লিখবোটাই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। আমি মোটামুটি 8-10টা চিঠি ধরো বন্ধুদের কাছে এবং 8-10টা চিঠি সম্পাদকের কাছে বা অফিসিয়াল চিঠি যেটা। তো সেই ধরনের চিঠির যে মাঝের যে অংশটা, মানে যেটা বিষয়বস্তু বলছো তোমরা, তো সেই বিষয়বস্তুটা নিয়েই আজ আমরা আলোচনা করব। দেখো, দুটি পর্বে আমি আলোচনা করব। এক জায়গায় ধরো বন্ধুদের কাছেই শুধু রাখলাম, আর এক জায়গায় শুধু সম্পাদকের কাছেই রাখলাম। তো এই দুটো পর্বে দুটো ভিডিও আমি আপলোড করবো। এই ভিডিওগুলো একটু দেখে নেবে তোমরা। আর যদি কোনো কমপ্লেন থাকে, মানে ভুলভ্রান্তি তো হতেই পারে, মানুষ মাত্রই। তো সেই ভুলভ্রান্তি যদি হয়, তো সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি একটু শুধরে নেবার চেষ্টা করব। তাহলে আমরা ভালো করে পড়াশোনা আরো সামনে তোমাদের ভাই বোনরা আবার পরবর্তীকালে দিবে। তো সেক্ষেত্রে আমরা আরো ওদেরকে হেল্প করতে বেশি সচেষ্ট হব। তো সেক্ষেত্রে আমরা আরো এগিয়ে যেতে পারবো। তো চলো তাহলে বেশি কথা না বলে আমরা চিঠির যে বিষয়বস্তুগুলো সেগুলি নিয়ে আলোচনা করি। এবারের দোল উৎসবের দিনে তুমি এক বন্ধুর বাড়ির অনুষ্ঠানে থাকতে পারছো না, এটা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো। গত সপ্তাহেই স্কুল ছুটির পরে প্রতিবারের মতন এবারও আমরা সবাই ঠিক করলাম তোর বাড়িতেই দোল উৎসব পালন করব। কিন্তু তাড়াহুড়োর মধ্যে আমার স্মরণ ছিল না যে এবছর দোলের দিন একদিন আগেই ছোট পিসির অসুখের জন্য আমাদের সবাইকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিতে হবে। টিকিট, হোটেল, এমনকি চেন্নাই থেকে ফেরার টিকিটও কেটে ফেলা হয়েছে। কাজেই আর কোনো উপায় নেই ভাই। চিঠিটা লেখার সময়ও আমার চোখে গত বছরের দোলের অনুভূতিগুলি ভেসে উঠছে। তোদের বড় প্লাস্টিকের ড্রামে কত রং যে একসাথে গোলা হয়েছিল। তোর ছোট কাকা সবাইকে বেলুনে রং ভরে ভরে দিচ্ছিলেন। আর আমরা কত বেলুন যে ফাটিয়েছিলাম গতবার। দোলের দিন আমাদের বন্ধুদের পুরো দলটাকেই খুব মনে পড়বে, বুঝতে পারছি। কিন্তু কি আর করা যাবে বল। তোমার বিদ্যালয় থেকে একটি অনাথাশ্রমে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানকার অভিজ্ঞতা বর্ণনা করে তোমার দাদাকে একটি পত্র লেখো। আজ আমাদের বিদ্যালয় থেকে কাছের অনাথ আশ্রমে নিয়ে গিয়েছিল। সেখানে আমরা ওখানকার বাসিন্দাদের সঙ্গে একসঙ্গে খেলাধুলা করলাম, গান বাজনা করলাম, একসাথে লাইন দিয়ে বসে খিচুড়ি খেলাম। সঙ্গে করে স্কুল থেকে আমরা কেউ চকলেট, কেউ খেলনা, কেউ কোনো হাতের কাজ সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। ওরা আমাদের হাত থেকে এত উপহার পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। ওদেরকে আর আমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দিয়েছিল স্কুল থেকে। ফেরার সময় আমরা কথা দিয়ে এসেছি পরের বছর পুজোর আগে আমরা আবার ওদের কাছে যাব। বাড়ি ফেরার পর থেকেই একটা কথা মাথায় ঘুরছিল, ওরাও তো চায় আমাদের মতো পরিবারের সঙ্গে মিলেমিশে থাকতে। তাহলে আমাদের সমাজ কেন ওদের একঘরে করে রাখবে? হয়তো কোনোদিন সমগ্র সমাজটা ওদেরও একসঙ্গে নিয়ে বাঁচতে শিখবে। ইন্টারমিটেন্ট ফাস্টিং বিষয়ে সম্পূর্ণ জ্ঞান দেওয়ার জন্য তোমার ভাইকে একটি চিঠি লেখো। তোর ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে আগ্রহ দেখে খুশি হলাম। এই ডায়েট প্ল্যান সম্পর্কে তোকে বিশদভাবে কিছু জানাতে চাই। ইন্টারমিটেন্ট ফাস্টিং হলো এমন একটি ডায়েট প্ল্যান যেখানে তুই নির্দিষ্ট সময়ের জন্য খাওয়া বন্ধ রাখবি এবং বাকি সময়ে খাবার, মানে কম খাবি আর কি। এর ফলে শরীরের
চর্বি কমবে এবং বিপাক ক্রিয়া বাড়বে। তবে এই ডায়েটটি সবার জন্য উপযুক্ত নয়। ডায়াবেটিস, হৃদরোগ বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এই ডায়েটের কিছু জনপ্রিয় পদ্ধতি হলো 16:8 পদ্ধতি। মানে দিনের 16 ঘন্টা খাওয়া বন্ধ রাখা এবং 8 ঘন্টার মধ্যে খাবার খাওয়া। 5:2 পদ্ধতি, মানে সপ্তাহে 5 দিন স্বাভাবিক খাওয়া এবং 2 দিন খুব কম ক্যালোরি খাওয়া। এই ডায়েটটি অনুকরণ করার আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি, যেমন প্রচুর পরিমাণে জল পান করা, সুষম খাবার খাওয়া এবং শরীরের প্রয়োজনীয় পুষ্টির যোগানকে নিশ্চিত করা খুবই প্রয়োজনীয়। মনে রাখবি, কোনো ডায়েট শুরু করার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া সবচেয়ে ভালো। স্কুলে স্বাধীনতা দিবস পালনের অভিজ্ঞতা জানিয়ে ছোট ভাইকে একটি পত্র লেখো। আমাদের তো স্কুল ছুটি ছিল, কিন্তু সবাই স্কুলের পোশাক পরে সকাল সকাল স্কুলে চলে এসেছিলাম স্বাধীনতা দিবস উদযাপন করতে। স্কুল চত্বর সাজিয়েছিলাম পতাকা আর ফুল দিয়ে। প্রধান শিক্ষক মশাই জাতীয় পতাকা উত্তোলন করলেন। আমরা জাতীয় সঙ্গীত গাইলাম। তারপর শিক্ষক মশাইয়ের স্বাধীনতা সংগ্রামের নানান কাহিনী বললেন। এরপর স্পোর্টস স্যার আমাদের প্যারেড করালেন। এরপর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, আবৃত্তি ছাড়াও আমরা একটি নাটক মঞ্চস্থ করেছিলাম, যার বিষয় ছিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। তুই তো স্বাধীনতা দিবসের গুরুত্ব জানিস। এই দিনটিতে আমরা আমাদের দেশের জন্য আত্মত্যাগকারী সকল বিপ্লবীর প্রতি শ্রদ্ধা জানাই। এবারের বই মেলার অভিজ্ঞতা জানিয়ে তোমার দূরের একজন বন্ধুকে চিঠি লেখো। তুই তো জানিসই আমি কতটা বই পড়তে ভালোবাসি, তাই বইমেলাটা আমার জন্য সবচেয়ে বড় উৎসব। বইমেলা এবার চলেছিল 2 সপ্তাহ। এবার গিয়ে কতগুলো নতুন বই পেয়েছি তা বলার মতো নয়। বিশেষ করে হুমায়ুন আহমেদের নতুন বইটা পেয়ে আমি খুব খুশি হয়েছি। হিমু ও মিসুর আলীর দুটি চরিত্র আমার খুবই প্রিয়। বাংলাদেশ স্টল থেকে নতুন হিমুর বইটি কিনতে পেরে খুবই আনন্দ পেলাম। নতুন বই পড়ার উৎসাহ ধরে রাখতে পারছি না। এছাড়া বাবা এইবার আমায় রবিশঙ্কর বলের দোখজনামা কিনে দিয়েছেন। এই বই সম্পর্কে অনেক শুনেছি, এইবার নিজে পড়ে দেখব। বইমেলায় গিয়ে শুধু বই কিনেই আমার কাটেনি, অনেক লেখকদের সাথে দেখা করে কথা বলেছি। তাদের কাছ থেকে অনেক নতুন জিনিস শিখেছি। বইমেলার সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোও আমার খুব ভালো লেগেছে। কবি সম্মেলন, কথা সাহিত্যিকদের আড্ডা, সব মিলিয়ে একটা অন্যরকম আনন্দ ছিল। তোর সাথে যদি বইমেলায় যেতে পারতাম তাহলে আরো ভালো হতো। তুইও একদিন আসবি তো? আমরা একসাথে ঘুরবো, বই কিনবো আর কথা বলবো। তোমার একটি বই কেনার খুব ইচ্ছে হয়েছে, এটা জানিয়ে বাবাকে একটি পত্র লেখো। আমি ইদানিং রবিশঙ্কর বলের দোখজনামা বইটি সম্পর্কে অনেক আলোচনা শুনেছি। এটি বঙ্কিম পুরস্কারও পেয়েছে। আমি এটি পড়তে আগ্রহী। এটি একটি চিত্তাকর্ষক গল্পের মতো শোনাচ্ছে। দোখজনামা আসলে বিখ্যাত লেখক সাদাত হাসান মান্টো এবং কবি মির্জা গালিবের মধ্যেকার সংলাপ। 1857 মহাবিদ্রোহ থেকে 1947-এর দেশভাগ, দাঙ্গা, এই কালপর্বের ভেতরে ভারত ও পাকিস্তানের কবরে শুয়ে থেকে তাদের বৃত্তান্ত বলে যাচ্ছেন মির্জা গালিব ও সাদাত হাসান মান্টো। ইতিহাসের দুই দুঃসময়ের মধ্য দিয়ে দুটি জীবন পরস্পরের আয়নায় দেখে নিতে চাইছেন নিজেদের। তাদের ঘিরে তৈরি হয়েছে কত কিস্সা, কত গল্প কথা, আর ইতিহাসে জায়গা না পাওয়া অনামা সব মানুষদের আখ্যান। উপন্যাসের এক নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হয়েছে রবিশঙ্কর বলের দোখজনামায়। এবারের পাড়ার ক্রিকেট টুর্নামেন্টে তুমি ম্যান অব দ্য সিরিজ হয়েছ। এই বিষয়ে দাদুকে একটি চিঠি লেখো। এবারের পাড়ার
ক্রিকেট টুর্নামেন্টে আমি ম্যান অফ দ্য সিরিজ হয়েছি। তুমি তো জানো আমি ছোটবেলা থেকেই ক্রিকেট খেলতে খুব ভালোবাসি। তোমার কাছেই আমি প্রথম ক্রিকেট ব্যাট পেয়েছিলাম। সেই ব্যাটটা এখনো আমার কাছে আছে। সেই ব্যাট নিয়েই এবারও মাঠে নেমেছিলাম। আর এবার ব্যাট আমার জন্য লাকি প্রমাণিত হলো। টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নামার সময় আমি উদ্বিগ্ন বোধ করছিলাম। যদি ভালো খেলতে না পারি তাহলে আমি আমার টিমে সহ খেলোয়াড়দের কি করে মুখ দেখাবো, এইসব চিন্তা মাথায় ঘুরছিল। কিন্তু খেলা শুরু হলো যখন, কিরকম ম্যাজিকের মতো সব ভুলে গেলাম। আমার সমস্ত মনোসংযোগ গিয়ে পড়ল খেলায়। প্রতিপক্ষ টিমের বোলারদের মোকাবিলা করলাম কি করে জানি না, কিন্তু বল যখন আমার দিকে ধেয়ে আসছিল তখন যেন একটাই কথা মাথায় ছিল, কি করে রান স্কোর করব। করলামও তাই। একের পর এক কে যখন বল বাউন্ডারি ছাপিয়ে যেতে লাগলো তখন আমার মনোবল দ্বিগুণ হয়ে উঠল। এই টুর্নামেন্টে আমি সবচেয়ে বেশি রান করেছি আর সবচেয়ে বেশি উইকেটও নিয়েছি। আমার দল চ্যাম্পিয়ন হয়েছে। তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও, এ কথা জানিয়ে বাবাকে একটি পত্র লেখো। তুমি সব সময় আমাকে পড়াশোনার জন্য যেমন অনুপ্রাণিত করেছো, তেমনি আমার ভবিষ্যৎ জীবন নিয়ে ভাবতে বলেছো। আমি তাই ভবিষ্যতের একটি নতুন চিন্তা নিয়ে তোমার সাথে আলোচনা করতে চাই। আমি ভাবছি আমি যদি ভবিষ্যতে কন্টেন্ট ক্রিয়েটর হই তাহলে কেমন হয়। তুমি জানো আমি সবসময় লিখতে, ভিডিও বানাতে, নতুন নতুন ধারণা নিয়ে কাজ করতে ভালোবাসি। সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে আজকাল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অনেকেই নিজেদের চিন্তাভাবনা, জ্ঞান এবং সৃজনশীলতা ভাগ করে নিচ্ছেন। আমি চাই আমার সৃজনশীলতা এবং দক্ষতাগুলো কাজে লাগিয়ে এই পথে এগিয়ে যেতে। এর জন্য তোমার মতামত খুবই গুরুত্বপূর্ণ। কম্পিউটারে সারাক্ষণ কাজ করলে চোখের জন্য কি কি ব্যবস্থা নেওয়া উচিত তা জানিয়ে দিদিকে একটি চিঠি লেখো। তুমি কম্পিউটারে কাজ করার কারণে চোখের সমস্যার কথা বলেছ। আজকাল এই ডিজিটাল যুগে কম্পিউটার ব্যবহার সবার জীবনেই অত্যাবশ্যক, কিন্তু দীর্ঘক্ষণ কম্পিউটারের স্ক্রিনে তাকিয়ে থাকলে চোখের নানান সমস্যা দেখা দিতে পারে। তোমার এই সমস্যার সমাধানে কিছু উপায় জানাবো। কম্পিউটার ব্যবহারের সময় চোখের যত্ন নেওয়ার উপায়: 20-20-20 নিয়ম মেনে চলা, মানে প্রতি 20 মিনিট পর 20 সেকেন্ডের জন্য 20 ফিট দূরে কোনো বস্তুর দিকে তাকাও। এতে চোখের পেশি শিথিল হবে এবং চাপ কমবে। স্ক্রিনের আলো কমানো, কম্পিউটারের স্ক্রিনের আলো যতটা সম্ভব কমানো। খুব উজ্জ্বল আলো চোখের জন্য ক্ষতিকর। চশমা ব্যবহার, যদি তোমার চোখের নম্বর থাকে তাহলে কম্পিউটারের ব্যবহারের সময় চশমা ব্যবহার করা উচিত। বিরতি নেওয়া, একটানা কম্পিউটারের কাজ করার পরিবর্তে মাঝে মাঝে বিরতি নিও। বিরতির সময় চোখ বন্ধ করে রাখতে পারো অথবা চারপাশে তাকিয়ে থাকতে পারো। আর্দ্রতা বজায় রাখা, ঘরের বাতাস যেন খুব শুষ্ক না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তুমি একটা হিউমিফায়ার ব্যবহার করতে পারো। চোখের ড্রপ ব্যবহার, শুষ্ক চোখ হলে চোখের ড্রপ ব্যবহার করতে পারো, তবে চোখের ড্রপ ব্যবহার করার আগে চোখের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সময় মতো ঘুম, পর্যাপ্ত ঘুম না হলে চোখের সমস্যা বাড়তে পারে, তাই রাতে ভালো করে ঘুমাও। সুষম খাদ্য, সবুজ শাকসবজি, ফলমূল খাও, এতে চোখের স্বাস্থ্য ভালো থাকবে। চোখের পরীক্ষা, নিয়মিত চোখের পরীক্ষা করিয়ে রাখা উচিত। গ্যাংটক ঘুরে আসার অভিজ্ঞতা জানিয়ে প্রিয় বন্ধুকে একটি চিঠি লেখো। এবার পুজোয় আমি বাড়ির সকলের সঙ্গে গ্যাংটক বেড়াতে গিয়েছিলাম। গ্যাংটক সিকিমের রাজধানী এবং সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 5500 ফুট উচ্চতায় অবস্থিত। এর নৈসর্গিক সৌন্দর্য, তুষারাবৃত পাহাড়, মনোমুগ্ধকর উপত্যকা এবং
তিব্বতী সংস্কৃতির মেলবন্ধন আমাদের মুগ্ধ করেছে। 10ই অক্টোবর আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে শিলিগুড়ি পৌঁছলাম। তারপর গাড়িতে 5 ঘন্টায় 120 কিলোমিটার পাড়ি দিয়ে গ্যাংটক। আমরা এমজি রোডের ওপর একটা হোটেলে ছিলাম। এটি একটি প্রাণবন্ত শপিং এলাকা। এখানে নানান ধরনের সুভেনির, হস্তশিল্প এবং স্থানীয় খাবারের দোকান রয়েছে। সন্ধ্যায় এখানকার আলো ঝলমলে পরিবেশে হাঁটা একটা দারুণ অভিজ্ঞতা। একদিন আমরা রুমটেক মনস্ট্রি দেখতে গেলাম, আর একদিন গেলাম ছাঙ্গু লেক হয়ে নাথুলা পাস। এইটা ছিল সবচেয়ে আকর্ষণীয়, আর সেই সাথে ইয়াকে চড়া, যা কোনোদিন ভোলা যাবে না। গ্যাংটকের আবহাওয়া খুবই মনোরম ছিল, বৃষ্টি হয়নি, তবে কুয়াশা ভালোই ছিল। তোর সঙ্গে দেখা হলে তোকে ছবিগুলো দেখাবো।